নিকোলা টেসলা, যিনি পুরো পৃথিবীর কাছে আজ ইলেকট্রিসিটি ইনভেনশনের জন্য পরিচিত, তবে তিনি এমন সব বিপজ্জনক ইনভেনশনও করেছিলেন যেটার কল্পনা করতে পারাও মুশকিল। 1896-তে তিনি ভুল করে একটি ভূমিকম্প তৈরি করার মেশিন আবিষ্কার করে ফেলেছিলেন। এটা সাইজে এতটাই ছোট ছিল যে এটাকে সহজেই পকেটে করে ঘুরে বেড়ানো যেত, তবে এটার পাওয়ার এতটাই বেশি ছিল যে এটা নিমেষের মধ্যেই কোনো বড় বিল্ডিংকে ধুলোয় মিশিয়ে দিতে পারত। নিকোলা টেসলা যখন এটার প্রথমবার টেস্টিং করেন তখন তার ল্যাব আর তার আশেপাশের প্রায় 100 মিটার এরিয়া জুড়ে ভূমিকম্প চলে আসে। তারপর তিনি এই ডিভাইসের টেস্টিংয়ের জন্য একটি আন্ডার কনস্ট্রাকশন সাইডে পৌঁছে যান, সেখানে একটি বিল্ডিংকে বেছে নেন আর তার স্টিল ফ্রেমে সেই মেশিনটাকে লাগিয়ে দেন। মেশিনটা এতটাই পাওয়ারফুল ছিল যে সেখানে উপস্থিত সমস্ত ওয়ার্কাররা ভূমিকম্প ভেবে সেই বিল্ডিংয়ের নিচে নেমে আসে। তবে টেসলা কাউকে কিছু না জানিয়েই সেখান থেকে চলে আসেন। তার বক্তব্য ছিল যে যদি সামান্য কিছু সময়ের জন্য এই ডিভাইসটি সেখানে রাখা হতো তাহলে নিমেষের মধ্যেই বিল্ডিংটা ধুলোয় মিশে যেত। তিনি এই বিষয়টাকে একটা ইন্টারভিউতেও স্বীকার করেছেন। তো এখন প্রশ্ন উঠে আসে, কি করে এই ছোট্ট একটি ডিভাইস ভূমিকম্পকে ডেকে আনতে পারে? বন্ধুরা, নিকোলা টেসলা এই ডিভাইসটিকে কখনো বানাতেই চাননি। আসলে তিনি এমন একটি ডিভাইস ইনভেনশন করতে চেয়েছিলেন যেটার সাহায্যে ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যেতে পারে, তাও আবার বিনা কোনো খরচে আর কোনো তারের সাহায্য ছাড়াই। বন্ধুরা, নিকোলার জীবনের বেশিরভাগ সময় ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশনকে স্টাডি করতেই কেটে গিয়েছে। এই ফিল্ডে তিনি এমন কিছু খুঁজে পেয়েছিলেন যেটাকে তিনি ছাড়া তখন এমনকি আজকের সময়েও কেউ খুঁজে পায়নি। নিকোলার আসল উদ্দেশ্য হলো তিনি একটি ডিভাইস ইনভেন্ট করবেন আর তাতে ভাইব্রেশন ক্রিয়েট করে সেটাকে মাটির মধ্যে ছড়িয়ে দেবেন, যেটা মাটিতে থাকা পাথর আর অন্যান্য পদার্থের সাহায্যে আরেকটি রিসিভিং মেশিনের কাছে পৌঁছে যাবে। আর এই রিসিভিং মেশিন এই ভাইব্রেশনকে ক্যাচ করে তার থেকে পাওয়ার বা ইলেকট্রিসিটি জেনারেট করবে, ঠিক তেমনভাবেই যেমনভাবে কোনো সাউন্ড এনার্জি ওয়েভ এনার্জিতে কনভার্ট হয়। আমাদের পৃথিবী সবসময় একটি বিশেষ ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট হচ্ছে। এই ভাইব্রেশনকে 7.83 হার্জ থেকে শুরু করে 33.8 হার্জ পর্যন্ত মেজার করা হয়েছে। তো এখানে নিকোলা টেসলার বক্তব্য ছিল যে তিনি যদি এই ডিভাইসকে পৃথিবীর কম্পাঙ্কের সাথে সেট করে দেন তাহলে পুরো পৃথিবীতে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে তার এই কথাগুলো শুনে সেই সময় তাকে নিয়ে প্রচুর হাসাহাসি করা হয়েছিল। তবে খুব তাড়াতাড়ি সেই সময়টা চলে আসে যখন নিকোলার এই ইনভেনশনকে সবাই সিরিয়াসলি নিতে থাকে। হ্যালো বন্ধুরা, জলপরীর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। শুধু ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ রইল, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে নেবেন। বন্ধুরা, আমাদের প্রতিদিনকার জীবনে হয়তো খুব কম জিনিসই এমন রয়েছে যেটাতে নিকোলা টেসলার অবদান একেবারেই নেই। ইলেকট্রিসিটি থেকে শুরু করে বিশ্বের যে কোনো কোণাতে উপস্থিত ফোনে কথা বলা পর্যন্ত এই সব কিছুতেই নিকোলা টেসলার অবদান সবচেয়ে বেশি। এর আগে পর্যন্ত ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য প্রচুর সমস্যা ভোগ করতে হতো। এমনকি কিছু মিটার পর্যন্ত সেই ইলেকট্রিসিটিকে পৌঁছানো গেলেও তাতে শুধুমাত্র একটা ছোট লাইটই জ্বালানো যেত। কিন্তু টেসলা অল্টারনেটিং কারেন্টের ইনভেনশন করে পুরো বিশ্বের সামনে নিজের বিশেষত্বকে প্রমাণ করে দিয়েছেন। আর এটাই সেই সময় ছিল যখন থেকে নিকোলার সমস্ত ইনভেনশনকে পুরো বিশ্বের মানুষ সিরিয়াসলি মানতে শুরু করে। যে ইলেকট্রিসিটিকে শুধুমাত্র কিছু মিটার পর্যন্তই এক্সপেন্ড করা যেত সেটাকে আজ তার সাহায্যে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত বিভিন্ন ফ্যাক্টরি আর কলকারখানাতে পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়া তিনি হাইড্রো ইলেকট্রিক পাওয়ারেরও ইনভেন্টর ছিলেন, যেটার সাহায্যে আমেরিকার 31% আর চায়নার 95% ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। আর তিনিই সেই ব্যক্তি ছিলেন যিনি পুরো বিশ্বের মানুষকে ওয়্যারলেস কমিউনিকেশনের উপহার দিয়েছিলেন। বন্ধুরা, এগুলো তো নিকোলার সেই ইনভেনশন ছিল যেগুলোকে পুরো বিশ্বের মানুষ আজ ব্যবহার করছে। তবে নিকোলা টেসলা তার পুরো জীবনে প্রায় 300-এর বেশি জিনিসের ইনভেনশন করেছিলেন। তবে তার এই সমস্ত ইনভেনশনকে যে করেই হোক সমাজের সামনে আসার থেকে আটকে দেওয়া হয়। বন্ধুরা, অল্টারনেটিং কারেন্টের ইনভেনশন তো তিনি করেই ফেলেছিলেন, তবে তিনি ওয়্যারলেস কমিউনিকেশনের মতোই এই ইলেকট্রিসিটিকে ওয়্যারলেস বানাতে চাইছিলেন। কাজটাকে করার জন্য তার কাছে ভরপুর নলেজ থাকলেও এটার ইনভেনশন করার জন্য তার কাছে ছিল না সেই পরিমাণে টাকা। এই কারণেই তিনি এই আইডিয়াটা নিয়ে জেপি মর্গানের কাছে পৌঁছে যান আর সেখান থেকে তিনি $1.5 লাখ ফান্ডিংয়ের প্রতিশ্রুতি পান। এই ইলেকট্রিসিটিকে কোনো রকম তারের সাহায্য ছাড়াই প্রডিউস করার জন্য তিনি নিউ ইয়র্কে প্রচুর এক্সপেরিমেন্ট করেন। এই এক্সপেরিমেন্টের জায়গাতে এমন একটি টাওয়ার ছিল যেটাকে দেখে লোকজন ভয় পেয়ে যেত আর এর বিরুদ্ধে নানা রকম কমপ্লেন জানাতো। আর এই জন্য নিকোলা তার এক্সপেরিমেন্টকে সেখান থেকে কলোরাডোতে শিফট করে আর সেখানে নতুন করে 180 ফিট লম্বা একটি টাওয়ার তৈরি করে। আর এটাই তার প্রচুর টাকা খরচা হয়ে গেছিল। তিনি ভেবেছিলেন এই টাওয়ারের সাহায্যে তিনি পুরো বিশ্বজুড়ে ইলেকট্রিসিটিকে প্রডিউস করতে পারবেন, তাও আবার পৃথিবীর নর্মাল ভাইব্রেশনের উপরে ভিত্তি করে। জেপি মর্গান, যিনি এই প্রজেক্টের জন্য ফান্ডিং করেছিলেন, তিনি সেই সময় ইলেকট্রিক তার আর তার ইনসুলেশনের বড় বড় ফ্যাক্টরিতেও প্রচুর ইনভেস্ট করেছিলেন। এছাড়াও সেই সময় আমেরিকার প্রচুর কপার মাইন্সেও জেপি মর্গানের হাত ছিল। তিনি হয়তো এটা বুঝে গিয়েছিলেন যে টেসলা হয়তো তার ইনভেনশনকে প্রায় তৈরি করে ফেলেছে আর যেটা তার ইলেকট্রিক তার আর কপার বিজনেসকে ডাউন করে দিতে পারে। এই জন্যই তিনি টেসলার প্রজেক্টে আর কোনো রকম ইনভেস্ট করেন না আর কাউকে করতেও দেন না। তো টাকা ছাড়া নিকোলা টেসলা সেই প্রজেক্টকে কমপ্লিটও করতে পারেন না আর তার স্বপ্ন একটা স্বপ্নই থেকে যায়। আর যখন তিনি মারা যান তখন তার প্রপার্টিকে সরকার 10 বছরের জন্য বন্ধ করে দেয় আর তার সমস্ত রিসার্চকে সিক্রেট করে রাখা হয়। আর তখন থেকে আজ পর্যন্ত তার সেই রিসার্চকে এখনও পাবলিক করা হয়নি।
তো এখন প্রশ্ন উঠে আসে, সত্যিই কি তিনি এমন কোনো ফর্মুলা খুঁজে পেয়েছিলেন যেটার সাহায্যে ইলেকট্রিসিটিকে ওয়্যারলেস করা যেত? বহু এক্সপার্টরা দাবি করেন যে নিকোলা টেসলা পৃথিবীর ভাইব্রেশনকে পুরোপুরি বুঝে গিয়েছিলেন, আর হয়তো সেই ভাইব্রেশনের সাহায্যেই তিনি এই নতুন ধরনের ইলেকট্রিসিটিকে ইনভেনশন করতে চাইছিলেন। তিনি বলতেন যে যদি ইউনিভার্সের সিক্রেটকে জানতে হয় তাহলে সেটাকে এনার্জি, ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশনের মাধ্যমেই জানা সম্ভব, আর এটা পরবর্তীতে সত্যি বলেও প্রমাণিত হয়েছে। যেরকম আপনি এই দুটি ফোককেই দেখে নিতে পারেন, একটাতে ট্যাপ করলে আরেকটি ফোক অটোমেটিকলি ভাইব্রেট করতে শুরু করে, আর এটা সেকেন্ডে প্রায় 440 বার ভাইব্রেট হয়। নিকোলা টেসলা যে ওয়্যারলেস ইলেকট্রিসিটির কথা ভেবেছিলেন তার বিষয়টাও হয়তো কিছুটা এইরকম ছিল। তিনি হয়তো এই ভাইব্রেশনের কিছু সিক্রেট ফ্রিকোয়েন্সিস জানতে পেরেছিলেন, তবে তার সেই সমস্ত রিসার্চকে এখনও পাবলিক করা হয়নি। এই সমস্ত আবিষ্কারের সাথে সাথেই টেসলা আরও অনেক ইনভেনশন করেছিলেন, যেগুলোকে শুরুতেই বন্ধ করে দেওয়া হয়েছিল, আর না হলে টেসলার মৃত্যুর পরে আর তাতে কোনো রকম কাজ করা হয়নি। যেরকম এই ডেথ রে বিম, এটাও সেই নিউক্লিয়ার ওয়েপেনের মতোই একটি মাস ডিটেকশন ওয়েপেন ছিল। 1934-এর একটি ইন্টারভিউতে নিকোলা এটার সম্বন্ধে বলেন যে এটা হাজারো মাইল দূরে অবস্থিত লাখো মানুষকে নিমেষের মধ্যেই মেরে ফেলতে পারে। এটা নিকোলা টেসলার একটি বিশেষ হাতিয়ার ছিল, যেটা 50 মিলিয়ন ভোল্ট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারত। উদাহরণরূপে আপনি ধরে নিতে পারেন এটা বজ্রপাতের থেকে প্রায় 100 গুণ বেশি কারেন্ট তৈরি করতে পারে। এছাড়া টেসলা থট ক্যামেরার ইনভেনশন করেছিলেন, যেরকমভাবে ন্যাচারাল ক্যামেরা সেই সমস্ত জিনিসকে ক্যাপচার করতে পারে যেটা আমরা চোখে দেখে থাকি, সেই রকমভাবেই টেসলা এমন একটি ক্যামেরার ইনভেনশন করতে চাইছিলেন যেটার সাহায্যে আমাদের কল্পনা করা জিনিসের ছবিও তোলা যেতে পারে। যদিও তার এই আইডিয়া বাস্তব রূপ ধারণ করতে পারেনি, তবে তার এই আইডিয়ার উপরে ভিত্তি করেই 1895-তে এক্স-রে আবিষ্কার করা হয়। যাই হোক, এর থেকে এটা তো একদম পরিষ্কার যে নিকোলা একজন বিখ্যাত সায়েন্টিস্ট আর সাথে সাথে একজন ভালো ইঞ্জিনিয়ারও ছিলেন। তবে তিনি কখনোই তার এই ট্যালেন্টকে টাকার জন্য বিক্রি করেননি। মৃত্যুর পরে তার কাছে এতটুকুও টাকা ছিল না যেটার সাহায্যে তার হোটেল খরচকে শোধ করা যেত। তাছাড়া তার মৃত্যু আজ পর্যন্ত একটি রহস্য হয়ে রয়েছে। 7 জানুয়ারি 1943-এ তার ডেড বডিকে তার হোটেল রুম থেকে উদ্ধার করা হয়। এক্সপার্টদের বক্তব্য হলো এটা একটি ন্যাচারাল ডেথ ছিল, তবে বেশিরভাগ মানুষ এটাই মনে করে যে হয়তো নিকোলা টেসলাকে ষড়যন্ত্র করে মারা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ইন্টারেস্টিং আর নলেজেবল ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে ভিডিওটি আপনার ফ্যামিলি ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।